Hello everyone. Welcome back to my YouTube channel and welcome to another new vlog. ঘড়িতে তখন ভোর 4:30 মতন বাজে আর সকাল সকাল তৈরি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আসলে আজকে সবার প্রথমেই আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে মানে টাইগার হিলে। আর এত সকালে না গেলে ওখানের এই এত সুন্দর সানরাইজটা আমরা দেখতে পাবো না। তো সেই জন্যই এত সকালে যাওয়া। খুব সত্যি বলতে এই এত ঠান্ডার মধ্যে এত সকালে উঠে রেডি হয়ে যাওয়াটা একটু কষ্টের ঠিকই। কিন্তু এই এত সুন্দর এই ভিউটা দেখার জন্য এইটুকু কষ্ট তো করাই যায়। কিন্তু সানরাইজের পরেও আকাশ কিন্তু বেশ খানিকটা মেঘলা ছিল। তাই খুব একটা স্পষ্টভাবে আমরা দেখতে পারিনি কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এর জন্য মন খারাপ এতটুকুও হয়নি। কারণ সত্যি বলতে আমরা পেলিংয়ে যে কদিন ছিলাম আমরা আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণভাবে এনজয় করেছি। তাই আজকে দেখতে না পাওয়ার জন্য একদমই মন খারাপ হয়নি। তো যাই হোক এরপর আমরা ওখানে একটু সকালে চা খেলাম। আর চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর আমাদের এর পরের ডেস্টিনেশন হচ্ছে এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটা। সত্যি বলতে গ্যাংটক, পেলিং আর দার্জিলিং মিলিয়ে আমরা প্রচুর মনেস্ট্রি ঘুরে ফেলেছি এবং প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর। আর এই মনেস্ট্রির আরও একটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই মনেস্ট্রির একদম ভেতরে কিন্তু ছবি এবং ভিডিও দুটোই অ্যালাউড। মনেস্ট্রির পর আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ। এই জায়গাটা আমার সবথেকে ভালো লেগেছে। মানে খুব সুন্দর। আর সবথেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু মানুষজন থাকে যারা টেলিস্কোপ দিয়ে পুরো ওপরের ভিউটা দেখায়। মানে ওনারা আপনাকে পুরোটা ডেসক্রাইব করবে এবং কোন জায়গায় কোন সিনেমার শুটিং হয়েছে, কি ফেমাস জায়গা আছে, কোথায় কোন কলেজ বা কোন স্কুল সেই পুরোটা কিন্তু ডিটেলসে বলবে। এর জন্য পার পারসন ৳৫০ করে লাগে। আমাদের এর পরের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিংয়ে আরেকটা ফেমাস জায়গা সেটা হচ্ছে দার্জিলিংয়ের রক গার্ডেন্স। আর এখানে প্রচুর ওয়াটারফলস আছে। আর ওয়াটারফলস, জল এগুলো বরাবর আমার ভীষণ পছন্দের কারণ আমি সমুদ্র ভীষণ ভালোবাসি। তাই আমার তো এই জায়গাটা একটু বেশিই ভালো লেগেছে। জায়গাটা সত্যি একদম ছবির মতন সুন্দর। চারিদিকে প্রচুর ফুলের গাছ রয়েছে এবং তার সাথে রয়েছে অনেক ভালো ফটো তোলার জায়গা। আমরাও কিন্তু এখানে প্রচুর ছবি তুলেছি, অনেক সুন্দর ভিডিও করেছি।
আর এটা হচ্ছে আমার সেদিনের ফুল আউটফিট। এই পঞ্চুটাও কিন্তু একদমই নতুন। এটাও আমি দার্জিলিং থেকেই তার আগের দিন কিনেছিলাম শপিং করার সময়। তো এটা তো আমার বেশ পছন্দ হয়েছে, তাই ভাবলাম পরে ফেলি। তো যাই হোক, এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি, মানে ভোরে বেরিয়েছি আরকি। তো কারোরই সেরকম কিছু খাওয়া হয়নি। আর আমাদের বেশ খিদেও পেয়ে গেছিল। তাই ভাবলাম আগে আমরা এবার ব্রেকফাস্ট করে নিই। তো ওখানে পাশেই ছোট্ট একটা দোকানে আমরা চলে গেছিলাম। ওখানেই আমরা ব্রেকফাস্টটা করেছি। এরপর আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ের এই চা বাগানটায়। এই চা বাগানটার নাম এক্সাক্টলি আমার মনে নেই। কিন্তু রক গার্ডেন্সের একদম পাশেই, মানে রক গার্ডেন্স থেকে গাড়িতে আসতে আমাদের এই ৫-৭ মিনিট মতনই সময় লেগেছিল। চা বাগানটা কিন্তু বিশাল বড়। আর এই চা বাগানে ঢোকার একদম সামনেই বেশ কিছু চায়ের দোকান আছে, যেখানে ওনারা চা বিক্রি করছেন এবং চা টেস্ট করাচ্ছেন। তো টেস্ট করে ভালো লাগার পরে আপনি ওখান থেকে কিনতেই পারেন। তো আমরাও টেস্ট করেছি এবং আমাদেরও ২-১ টা ভালো লেগেছে। তো আমরা মোটামুটি কিনেছি কয়েকটা চা পাতা। আর এই চা বাগানটা আমার তো খুব ভালো লেগেছে। মানে এটার সামনে থেকে এত সুন্দর একটা ভিউ আসছিল। ভীষণ, ভীষণ সুন্দর ছিল। আর আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল এই জায়গাটা। এটা হচ্ছে তেনজিং রক। এটা হচ্ছে একটা ছোট পার্ক মতন জায়গা। আর এই জায়গায় এখানে একটা পাহাড় মতন আছে। এই পাহাড়টা কিন্তু ক্লাইম্ব করা যায়। মানে এখানে রক ক্লাইম্বিং করা যায়। সেক্ষেত্রে পার পারসন ৳১০০ করে লাগে এবং এটা কিন্তু পুরো সেফটি মেইনটেইন করেই হয়। আর এই জায়গাটার নাম, মানে এই পাহাড়টার নাম তেনজিং রক, কারণ তেনজিং নরগে ১৯৫৩ সালে ১ম মাউন্টেন এভারেস্ট জয় করেন। তো তার নামানুসারেই এই জায়গাটার নাম রাখা হয়েছে তেনজিং রক। আর আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম বেশ কিছু মানুষজন রক ক্লাইম্বিং করছেন। আর পাহাড়টা খুব বেশি উঁচু নয়। তো প্রীতম ফার্স্টে করল, আর তারপর বাবাইও করল। তো আমাকেও করতে বলছিল সবাই। আমার একটু ভয় লাগছিল। মানে ওঠা নিয়ে ভয় না, কিন্তু নামাটা নিয়ে একটু ভয় লাগছিল। যদি বাই এনি চান্স কোনোভাবে ব্যালেন্স হারিয়ে ফেলি তো সেক্ষেত্রে প্রবলেম হবে। কিন্তু তারপর ভাবলাম একবার ট্রাই করে দেখি। মানে জীবনে সবকিছু একবার তো ট্রাই করে দেখা উচিত। আর তার থেকেও বড় কথা, এটা যেহেতু সবটা সেফটি মেইনটেইন করেই হচ্ছে, তাই খুব একটা কোনো রিস্ক নেই। পড়ে গেলেও ওনারা ঠিক সামলে নেবেন। তো সেজন্য আমি ভাবলাম উঠি। তো ওঠার সময় সত্যিই একদমই কোনো প্রবলেম হয়নি। মানে কয়েক সেকেন্ডেই উঠে গেছি। কিন্তু নামার সময় যেটা ভাবছিলাম, একটু হালকা ডিসব্যালেন্স আমি হয়েছিলাম। মানে একটু পাটা রাখার মতন জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তাই একটু প্রবলেম হয়েছিল, নামতে একটু সময় লেগেছিল। আমার নখও ভেঙে গেছিল হাতের নামতে গিয়ে। কিন্তু যাই হোক, তারপর খুব বেশি সমস্যা হয়নি। আমি একদম সেফলি নিচে নেমে আসতে পেরেছিলাম। আর এর পাশেই ওখানে বেশ কিছু ছোট, ছোট স্টলও ছিল, কিছু ফুড স্টলও ছিল। তো আমাদের বেশ খিদেও পাচ্ছিল। তো ওইজন্য একটা ফুড স্টল থেকে আমরা ট্রাই করেছিলাম পাপড়ি চাট আর ঝালমুড়ি। ঝালমুড়িটা তবুও মোটামুটি ঠিকঠাক ছিল। কিন্তু পাপড়ি চাটটা খুবই খারাপ ছিল। আমরা মানে পুরোটাই ফেলে দিয়েছি, একটুও খেতে পারিনি। তো যাই হোক, এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সবথেকে ইন্টারেস্টিং জায়গায়, যেটা হচ্ছে দার্জিলিংয়ের জু। আর এই জায়গাটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। কারণ একমাত্র দার্জিলিংয়ের এই চিড়িয়াখানাতেই রেড পান্ডা দেখা যায়। তো আমি তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। আর লাকিলি সেটা আমরা দেখতেও পেরেছি। তো যাই হোক, আমরা ১ম এই চলে এলাম একদম এন্ট্রি গেটে। ওখানে টিকিট কেটে পার পারসন ৳২০০ করে টিকিট লাগে। তো টিকিট কেটে আমরা চলে গেলাম একদম ভেতরে।
আর এই পুরো চিড়িয়াখানাটা তো অনেকটা বড়। মানে আমরা এক্সপেক্টই করিনি যে এখানে আমাদের এতক্ষণ সময় লাগবে। মানে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা আমাদের সময় লেগে গেছে পুরোটা ঘুরে দেখতে। রীতিমতন আমাদের পায়ে ব্যথা করছিল। কিন্তু যাই হোক কিছু করার নেই। তো চিড়িয়াখানার প্রায় অনেকটাই দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম এই জায়গাটাতে। এটা হচ্ছে দার্জিলিংয়ের HMI, এর পুরো নামটা হচ্ছে দ্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। ১৯৫৪ সালের ৪ঠা নভেম্বর ডক্টর জওহরলাল নেহেরু এইটা প্রতিষ্ঠা করেন এবং এটা হচ্ছে বেসিক্যালি একটা ইনস্টিটিউট বা একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে পাহাড়ে ওঠার সমস্ত রকম প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এটা হচ্ছে ওদের মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামের ভেতরে কোনো রকম ছবি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই সেটা করতে পারিনি। কিন্তু এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে প্রচুর কিছু জানার আছে। তো বাচ্চা বা বড় সবারই কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। এরপর মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এলাম চিড়িয়াখানার এখনও বাকি যে অংশটুকু আমাদের দেখা বাকি ছিল সেটা দেখতে। আর প্রথমেই চলে এলাম এই জায়গাটায়। এখানে ছিল বাঘ। আর আমরা যখন গিয়েছিলাম এই বাঘটা একদম চুপচাপ শুয়েছিল। মাঝে মধ্যে ডাকছিল আর হালকা নড়াচড়া করছিল। মানে দেখে অতটাও ভয় লাগেনি। তো ওরমভাবেই ছবি আর ভিডিও করেছি, কিছু করার নেই। তো এরপর আমরা যখন এখান থেকে আরেকটু এগিয়ে গেলাম তখন দেখলাম যে এখানে একটা সাদা বাঘও আছে। মানে এটা আগে জানতাম না যে এখানে সাদা বাঘও আছে। আর সাদা বাঘটা রীতিমতন উঠে হাঁটাচলা করছিল এবং বিশাল জোরে জোরে ডাকছিল। এবং আমি যেহেতু সেই সময় একদমই সামনে দাঁড়িয়েছিলাম, তাই খুব ভালোভাবে পুরোটা ভিডিওতে রেকর্ড করতে পেরেছি একদমই সামনে থেকে। আর তার ঠিক কিছুক্ষণ পরেই দেখলাম যে বাঘটা শুয়েছিল, ওই বাঘটাও কিন্তু রীতিমতন উঠে হাঁটাচলা করছিল এবং খুব জোরে জোরে ডাকছিল। তো যাই হোক তখন একটু হালকা ভয় লাগছিল, কিন্তু অতটাও ভয় লাগেনি। আর বেশ ভালো লাগছিল, মানে এই পুরো দৃশ্যটা কিন্তু খুব এনজয় করেছি। আর চিড়িয়াখানায় গিয়ে যদি এগুলোই না দেখলাম তাহলে আর কী দেখলাম। তো যাই হোক আমাদের তো পুরোটা খুবই ভালো লেগেছে। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের আজকের নেক্সট আর একদম লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে পিস পাগোডা। এই জায়গাটা খুবই, খুবই সুন্দর। আর আমরা যখন গেছিলাম তখন ঘড়িতে প্রায় 4:30 কি 4:45 মতন বাজে। তো ওখানে ওই সময় ওনাদের প্রেয়ার হচ্ছিল। এটা মূলত একটা জাপানিজ টেম্পল। আর যেহেতু আমরা যখন গেছি তখন ওখানে প্রেয়ার চলছিল, তো সেজন্য ওনারা আমাদেরকেও বলেন ওই প্রেয়ারে পার্টিসিপেট করতে। কিন্তু ওটার কোনো ভিডিও ক্লিপিংস নেই, কারণ সেখানে কোনো রকম কোনো ফটো বা ভিডিও অ্যালাউ নয়। কিন্তু আমরা কিন্তু এই পুরো সময়টা খুবই, খুবই মজা করেছি। একটু কষ্ট হচ্ছিল, মানে অনেকক্ষণ জিন্স পরে নিচে বসে থাকতে হয়েছিল মাটিতে, তাই জন্য একটু কষ্ট হচ্ছিল। কিন্তু যাই হোক জায়গাটার পরিবেশটা অত্যন্ত শান্ত, মানে চারিদিকে কিচ্ছু শোনা যায় না। খুবই, খুবই ভালো, মানে অদ্ভুত একটা পিস কিন্তু ওখানে তো ওখানেও সত্যিই আমরা আছে। বেশ অনেকক্ষণই ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ধরলাম সোজা ফেরার পথ। কারণ দার্জিলিংয়ে আজকেই আমাদের শেষ দিন। আমরা কাল অনেক সকাল, সকাল বেরোবো। যদিও আমাদের ট্রেন দুপুর ৩টে, তাই যাওয়ার পথে মানে স্টেশন যাওয়ার পথে যে কটা সাইট সিন আমাদের বাকি রইলো সেগুলো আমরা কাল যাওয়ার সময় দেখব। তো এরপর ওখান থেকে ফিরে আমরা চলে এলাম সোজা ম্যাল রোডে। মানে আমরা আর হোটেলে যাইনি, চলে এলাম এখানে সবার আগে চা খেতে। কারণ সবাই ভীষণ টায়ার্ড, তাই সবাই ভাবলাম আগে একটু চা খেয়ে নিই। তো চা খাওয়ার পর আমরা এখানে বসে গল্প করছিলাম। আর ম্যাল রোড সেদিনকে একদমই ফাঁকা ছিল। মানে এর আগের দিনই ইউথ ফেস্ট হচ্ছিল এখানে, সেজন্য পুরো লোকে লোক ছিল, মানে চারিদিকে বিশাল ভিড় ছিল। কিন্তু আজকে ঠিক ততটাই ফাঁকা। তো যাই হোক প্রথমেই এসে আমরা খেয়ে নিলাম একটু মোমো। আর আমি তো এখানে রোজই মোমো খেয়েছি, আর দার্জিলিংয়ে এটা খাওয়া লাস্ট মোমো। তো এটা ভীষণ স্পেশাল ছিল আমার কাছে। তো এরপর চলে এলাম এই দোকানটায়। এখানে ওনারা হাতের ব্যান্ড বানিয়ে দিচ্ছেন, মানে কাস্টমাইজ করছেন, যে নামে বলা হবে বা যা লেখা বলা হবে সেরকম মতনই ওনারা বানিয়ে দেবেন। তো প্রীতম আমার জন্য একটা নিচ্ছিল, তো সেটাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম বানাচ্ছিলাম। এই পুরো রিস্ট ব্যান্ডটা কিন্তু সুতো দিয়ে তৈরি। মানে একটা নরমাল হালকা কার্ডবোর্ডের ওপরে পুরোটা সুতো দিয়ে জড়িয়ে, জড়িয়ে ওনারা কাস্টমাইজ করে দিচ্ছেন এবং যে নামে বলা হচ্ছে, যা বলা হচ্ছে লিখতে সেটাই কিন্তু ওনারা লিখে দিচ্ছেন এবং এই জিনিসটা ভীষণ ইউনিক, মানে একটা মেমোরি হিসেবে কিন্তু সারা জীবন থেকে যাবে। আর এগুলো কোনোদিন নষ্ট হওয়ার নয়। তাই এটা তো আমার বেশ ইউনিক লেগেছে। আর এটা যে হাতেই পরতে হবে এরকম কোনো ব্যাপার নয়। এটাকে কি রিং এর সাথে কিন্তু চাবিতেও লাগানো যেতে পারে। তো আমার তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু সব রকম কালার অপশনসও অ্যাভেলেবেল। আমার যেহেতু
ব্ল্যাক কালার ফেভারিট, তাই প্রীতম বলেছিল ব্ল্যাকের ওপর হোয়াইট দিয়ে কাস্টমাইজ করতে। আর তারপর ওখান থেকে আমরা চলে এলাম সোজা গ্লেনারিসে। ফার্স্টে ভেবেছিলাম আসাই বোধহয় হবে না আর, কিন্তু যাই হোক লাস্ট মোমেন্টে আমরা আসতে পেরেছি। আর এখানে আমরা বসে কিছুই খাইনি, আমরা কিছু খাবার প্যাক করিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। আর সেগুলোই তারপর আমি আর প্রীতম এসেছিলাম হোটেলে রাখতে, কারণ আমরা টুকটাক কিছু কেনাকাটাও করেছিলাম ম্যাল রোড থেকে। তো প্রচুর লাগেজ হয়ে গেছিলো, আমরা যেহেতু একেবারে ডিনারটা করেই ফিরবো রাতের, তো সেই জন্যই সেগুলো রাখতে এসেছিলাম। এরপর হোটেলে জিনিসগুলো রেখে আমরা আবার চলে এলাম এখানেই, মা বাবারা এখানেই সবাই ছিল। তো আমরা তো এসে দেখলাম ওরা আবার কেনাকাটা করছে, আর ঘড়িতে তখন প্রায় রাত ৯টা ৯:৩০ মতন বেজে গেছিলো। আমরা ভাবলাম আগে আমরা ডিনার করতে যাব, কিন্তু যেহেতু সবাই কেনাকাটা করছিল তো ওই জন্য আমরা একটু আশেপাশে ঘুরছিলাম। আর সেদিন না পুরো রাস্তাটা একদমই ফাঁকা ছিল, মানে আগের দিন যে পরিমাণ ভিড় ছিল তার তুলনায় অনেকটাই ফাঁকা। তো যাই হোক, আর এটা হচ্ছে আমার সেদিনের রাতের আউটফিট, যেটা একদমই সিম্পল অ্যান্ড স্যাটেল ছিল। কিন্তু এই জ্যাকেটটা আর এই টপটা দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দের। তো ফাইনালি সবার শপিং কমপ্লিট হওয়ার পর আমরা এখন যাচ্ছি রাতের ডিনার করতে। প্রায় রাত 10:30 মতন বেজে গেছে, রাস্তাঘাট তো একদম ফাঁকা। আর আমরা যে রেস্টুরেন্টটা থেকে এই কদিন খাচ্ছিলাম, তো আমরা আজকে রাত্রেও সেখানেই গেছি। আর অনেক রকম খাবার অর্ডারও দেওয়া হয়েছিল, কিন্তু আমি আর প্রীতম নিয়েছিলাম এই থালিটা। এটাতে বেসিক্যালি বেঙ্গলি আর চাইনিজ কম্বো ছিল, মানে অনেক কিছু আইটেমই ছিল। কিন্তু নেওয়ার পর আমরা ভাবলাম যে এটা বোধহয় না নিলেও ভালো হতো, কারণ এটাতে কিছুই আমরা সেরকমভাবে খেতে পারিনি। খুব একটা ভালোও লাগেনি খাবারের টেস্ট ওয়াইজ, মোটামুটি ছিল সব খাবারগুলোই। খুব অদ্ভুত একটা থালি, মানে কম্বিনেশনগুলো ভীষণ অদ্ভুত ছিল খাবারের। তো যাই হোক, এরপর ওখান থেকে বেরোলাম আমরা যখন, তখন তো দেখলাম রাস্তাঘাট আরোই ফাঁকা এবং চারিদিকটা ভীষণ অন্ধকার। কিন্তু সত্যি বলতে খুব ভালো লাগছিল হেঁটে আসতে, মানে চারিদিকটা অদ্ভুত শান্ত একটা পরিবেশ ছিল, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, দার্জিলিংয়ের এই ব্লগটা কিন্তু এটুকুই। আবার দেখা হবে নেক্সট আর লাস্ট ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। সো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিওস।